ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে, একেবারে তলানিতে সম্পর্ক। এটাই হয় আওয়ামী লীগ যখন সরকারে থাকে না তখন ভারত বিরোধী শক্তি মাথা চাড়া দেয় বাংলাদেশে। আর এখন তো পাকিস্তানের এন্ট্রি হচ্ছে, আর এর মাঝেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। কার্যত বাংলাদেশকে এবার শিক্ষা দেওয়ার পথেই হাঁটছে ভারত। একটা বড় সিদ্ধান্ত হয়ে গেছে, বাংলাদেশকে এবার শিক্ষা দেওয়া হবে এবং সামরিকভাবেই শিক্ষা দেওয়া হবে। সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন অজিত দোভাল, নরেন্দ্র মোদীরা। তবে এখনো সরকারি কোনো ঘোষণা হয়নি। এই ধরনের ঘোষণা দিয়ে তো আর রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেয় না। আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি হঠাৎ একটা অতর্কিত পাকিস্তানের উপরে একটা স্ট্রাইক হয়ে গেল। তারপর পাকিস্তান কার্যত ভারতের কাছে প্রাণ ভিক্ষা করেছে, কার্যত ভারতের কাছে সারেন্ডার করেছে, বলেছে এবার যুদ্ধবিরতি নিতে। বাংলাদেশের ক্ষেত্রেও কি এরকম হতে চলেছে? একটা বড় আপডেট হয়েছে, গোটা সীমান্তে, বাংলাদেশ সীমান্তে রেডিও সাইলেন্স শুরু হয়ে গেছে। রেডিও সাইলেন্সটা কি আপনারা হয়তো জানতে চাইতেই পারেন, যারা এই রেডিও সাইলেন্সের অর্থ বোঝেন না। সহজ বাংলায় বলে দিই, সীমান্তে যখন সেনাবাহিনী থাকে, বিএসএফ থাকে, তখন তারা রেডিও সিগন্যালের মাধ্যমে কথা বলে। কিভাবে কথা বলে? যারা ওখানে সীমান্তে পাহারা দেন তারা ওয়াকি টকি যন্ত্রে কথা বলেন, একে অপরের সঙ্গে কথা বলেন। তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, যেটাকে রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয়, সিগন্যাল ফ্রিকোয়েন্সি বলা হয়। এবার যেটা হচ্ছে, কমপ্লিট গোটা বাংলাদেশ সীমান্তে একেবারে রেডিও ফ্রিকোয়েন্সি নেই। কিভাবে কথা বলছেন ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা আমরা জানি না। শুধুমাত্র ওয়াকি টাকি নয়, সীমান্তে কথা হয় স্যাটেলাইট ফোনের মাধ্যমেও। স্যাটেলাইট ফোন সেনাবাহিনী নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা একটা তাদের হচ্ছে মাধ্যম। তারা মোবাইলে কথা বলেন না। মোবাইলে ইক্কা দুক্কা কথা হতে পারে পরিবারের সঙ্গে, বিএসএফের যারা নিচু তলায় গার্ড দেন, কিন্তু যারা উঁচু তলার অফিসাররা রয়েছেন, অন্যান্যরা রয়েছেন, তারা তো এভাবেই কথা বলেন। পরিবারের সঙ্গেও সেনাবাহিনী তো এভাবেই কথা বলে সীমান্তে। কিন্তু এখন পিন ড্রপ সাইলেন্স চলছে, রেডিও ফ্রিকোয়েন্সিতে কথা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে রেডিও সাইলেন্স। এই রেডিও সাইলেন্স কখন হয়? ৭১-এর মুক্তিযুদ্ধের সময় রেডিও সাইলেন্স হয়েছিল, ৬৫-৬২ যুদ্ধের সময় রেডিও সাইলেন্স হয়েছিল। রেডিও সাইলেন্স একটা বড় বিপদ সংকেত। একটা বড় ঝড় আসছে, তার আগের এই পূর্বানুমান, আগের সংকেত হচ্ছে এই রেডিও সাইলেন্স। অর্থাৎ ভারত কোনো বড় পরিকল্পনা নিচ্ছে, কোনো একটা বড় পরিকল্পনা, যেই পরিকল্পনা বাংলাদেশের কাছে সহজেই অনুমেয়। আমরা ভাবতেও পারছি না বাংলাদেশের সঙ্গে এবার হয়তো কি হতে যাচ্ছে। কিন্তু আপনারা জানেন ভারতের এটা সিদ্ধান্ত নয়, ভারতের এটা ডক্ট্রিন নয় যে প্রথমে ভারত কারো উপরে কোনো ধরনের আঘাত করবে। কিন্তু ভারতের উপর একের পর একের আঘাত হয়েই চলেছে। আমরা দেখেছি বাংলাদেশ ঢাকায় কিভাবে একটা আন্দোলন করেছে, সেখানে ভিসা সেন্টারের উপরে, সেখানে ভারতের যে দূতাবাস রয়েছে সেখানে কিভাবে একটা উগ্র জনতা সেখানে আন্দোলন করেছে। এরপর বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। তারপর ভারত সিদ্ধান্ত নিয়েছে, চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। সেই চরম সিদ্ধান্তটা কি? চরম সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের তরফ থেকে কোনো যদি এবার কিছু করা হয়, কোনো যদি উগ্র সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ওভার্ট কিংবা কোভার্ট অপারেশনের পথে হাঁটতে চলেছে ভারত। কোভার্ট এবং ওভার্ট অপারেশন কি? এই হাদির ঘটনাটা দেখলেন না? হাদিকে তো তারাই যা করার করেছে। এর মধ্যে তো ভারতের কোনো রেল নেই বলেই ভারত সরকার দাবি করছে। নিন্দুকেরা বলেন যে পাকিস্তানে যেভাবে মাঝে মধ্যেই ভারত বিরোধী ব্যক্তিরা হঠাৎ করেই আল্লাহ কো প্যারা হয়ে যায়, জান্নাতি হুরেদের কাছে চলে যায়, হাদির সঙ্গেও সেরকমই ঘটনা ঘটেছে। কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়েছে তাদের কোনো রোল নেই। এবার রোল আছে না না আছে সেটা তো এই মুহূর্তে জানা যাবে না। তবে আমরা বিশ্বাস করি ভারতের এই সমস্ত ছুটকো ছাটকাদের বিষয়ে ভাবার কোনো সময় নেই। তবে অনেকে বলেন যে হতেই পারে। এই ধরনের অপারেশনগুলোকে বলা হয় কোভার্ট অপারেশন। হঠাৎ হঠাৎ যে কোনো ব্যক্তি টপকে যায়। এবং ওভার্ট অপারেশন কি? মাঝে মধ্যে দেখবেন মিয়ানমারে ভারতীয় সেনা ঢুকে পড়ে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেয়। এবার বাংলাদেশেও শোনা যাচ্ছে সীমান্তে সেরকম অনেক ঘাঁটি গজিয়ে উঠেছে। ভারতের কাছে স্পষ্ট ইনফরমেশন আছে। অজিত দোভাল ভারতবর্ষে এই যে পূর্ব প্রান্তে, বিশেষ করে বাংলাদেশে একের পর এক সফর করেছেন।
বিশেষ করে বাংলাদেশে শোনা যাচ্ছে বিগত 2 বছরের মধ্যে 5 থেকে 7 বার, কতবার এসেছেন তার কোনো ইয়ত্তা নেই, তবে নিদেন পক্ষে 5 বার, সর্বোচ্চ 7 বার কিংবা তারও বেশি তিনি এসে থাকতে পারেন। তবে 5 বার তো তিনি এসেছেনই। তিনি তো এখানে গাবজাল দিতে আসেননি। অনেকে বলেন যে এখানকার ঘাঁটি ফাঁটি দেখার জন্য তিনি এসেছিলেন। বাংলার মধ্যেই যে সমস্ত অ্যাক্টিভিটি শুরু হয়েছে জামাতিদের, সেটাকে ট্র্যাক করার জন্য তিনি এসেছেন। আসলে অজিত দোভাল মাপের লোকেদের এইখানে যে ঘাঁটি গুজিয়ে উঠছে সেটাকে ট্র্যাক করার দরকার পড়ে না। তাদের যে নিচু তলার আইবি অফিসাররা রয়েছেন, এনআইএ অফিসাররা রয়েছেন, তারাই যথেষ্ট দক্ষ এসব ব্যাপারে দেখভাল করার জন্য। অজিত দোভাল আসলে এসেছিলেন সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, ভবিষ্যতের রুট ম্যাপ দিতে। সেই রুট ম্যাপের কোনো বর্ধিত অংশই কি এবার আমরা দেখতে চলেছি? বলা যায় না, যে কোনো সময় সে কোনো ধরনের ঘটনা হতেই পারে। বিশেষ করে লালমনিরহাটে যেভাবে তারা চেষ্টা করেছে তাদের আর্মি উইংকে এক্সপ্যান্ড করার, যেভাবে তারা চেষ্টা করেছে একটা নতুন রানওয়ে তৈরি করার এবং ভারতের চিকেন নেকের উপর প্রেশার বাড়ানোর জন্য, সেরকমই ভারত প্রথম থেকেই আপনাদের মনে হবে আসামে একটি ঘাঁটি বাড়িয়েছে, পশ্চিমবঙ্গে আরেকটি ঘাঁটি, সেনাবাহিনীর ঘাঁটি বাড়ানো হয়েছে, প্রচুর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এগুলো কিন্তু খুব ভালো ইঙ্গিত নয় বাংলাদেশের জন্য। প্রচুর সেনাবাহিনী এখানে মুভ করা হচ্ছে খুব চুপি সারে, কোনো আওয়াজ না করে। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম বেশ কয়েকটা সেনার ট্রাক কলকাতার মধ্যে, আমি লোকেশন বলবো না কারণ আর্মির লোকেশন বলাটা ভারতের নিরাপত্তার স্বার্থে ঠিক নয়। তো আমি দেখলাম ভারতের এই যে পূর্ব প্রান্তে যেখানে আমরা থাকি, কলকাতার বেশ কয়েকটা জায়গায় আর্মি মুভমেন্ট হচ্ছিল। তখন থেকেই আমার মনে সন্দেহ দানা বাঁধছিল যেরকম মুভমেন্ট হচ্ছে কেন, এবং প্রত্যেকটা গাড়ি খুব ঢাকা। আমাদের কলকাতায় আর্মির দফতর রয়েছে, আমাদের এই উত্তর 24 পরগনায় বেশ কয়েকটা ঘাঁটি রয়েছে। সেই সমস্ত ঘাঁটিতে মাঝে মধ্যেই সেনাবাহিনী এদিক ওদিক যায়, কিন্তু সেনাবাহিনী যখন এদিক ওদিক যায় আমরা দেখি খোলা গাড়িতেই যায় শহরের মধ্যে। কিন্তু যে কটা গাড়ি, আমি আবারও বলছি লোকেশন বলছি না, কিন্তু যে কটা গাড়ি সেনাবাহিনীর মুভ করলো সবটা ঢাকা ছিল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কারো কাছে খবর নেই। নির্দিষ্ট লক্ষ্যেই কোথাও না কোথাও যাচ্ছে। সেই নির্দিষ্ট লক্ষ্যে একেবারে স্পষ্টভাবে বলা যায় যে গোটা চিকেন নেক শুধু নয়, গোটা শিলিগুড়ি করিডোর শুধু নয়, বাংলাদেশের চারিদিকে সেনাবাহিনী মজুত করা হচ্ছে। এবং যে কোনো ধরনের ঘটনা যদি ঘটে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশের তরফ থেকেই যদি কোনো মিস অ্যাডভেঞ্চার করা হয়, যার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী দিনে, সেই ধরনের মিস অ্যাডভেঞ্চার হলে কিন্তু ভারত তার পাল্টা জবাব দেবে। এবং রেডিও সাইলেন্স তারই ইঙ্গিত। রেডিও সাইলেন্স মানে ভারতবর্ষ নিজের একেবারে শক্তিটা মজবুত করছে, বাংলাদেশের কোমরের মাপ নিচ্ছে। এবং সেটা আপনি বুঝবেন কি করে? সম্প্রতি আপনাদের মনে থাকবে বাংলাদেশ ইতিমধ্যেই যে ধরনের মিসঅ্যাডভেঞ্চার শুরু করেছে, তারপর ভারত ওখানে শক্তি বাড়াচ্ছে, ড্রোন বাড়ানো হচ্ছে, মিসাইল সেট আপ তৈরি করা হচ্ছে। কোথায় কত সে বিষয়ে ব্যাখ্যায় না গিয়ে স্পষ্টভাবে বলি, ভারতের শক্তি বাংলাদেশ সীমান্তে দ্বিগুণ করা হয়েছে। শুধু বিএসএফ এর উপরে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হয়নি। বিএসএফ হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যাদের হাতে শুধুমাত্র বন্দুক থাকে, আর তাদের আউটপোস্টে আর একটু ছোটোখাটো গোলা বারুদ টাইপের সরঞ্জাম থাকে। কিন্তু বড় বড় আর্টিলারি সাধারণত বাংলাদেশমুখী থাকে না। বড় বড় গানস, ক্যাননস, এগুলো বাংলাদেশমুখী থাকে না। কিন্তু সেটার প্রয়োজন মনে করছে ভারত, সেগুলো কিন্তু ধীরে ধীরে মোতায়েন করা হয়েছে। আর্মির এক রিটায়ার্ড অফিসার, তাদের তো লিঙ্ক থাকে সেনাবাহিনীর মধ্যে, তারা বলছিলেন যে ভারত সেখানে কিন্তু নিজেদের প্রেজেন্স বৃদ্ধি করেছে, শক্তি বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই ভারত 2000 কোটি টাকার একটা ড্রোন ড্রিল করেছে। এই ড্রোনের যে ডিলটা আছে 2000 কোটি টাকায়, তাতে শোনা যাচ্ছে মোর দেন 185 ড্রোন কেনা হবে। এই যে ড্রোন ডিলটা হয়েছে, এটা কেন এমনি এমনি আপনাদের মনে হয়? ভারত মার্ক 2, তেজস মার্ক 2 দ্রুত চাইছে, তেজস মার্ক 1A রেডি হচ্ছে। এছাড়াও যুদ্ধাস্ত্র কেনা হচ্ছে, বহু যুদ্ধাস্ত্র, নাইট ভিশন গগলস থেকে শুরু করে অনেক কিছু কেনা হচ্ছে। ছোটোখাটো ভারত স্বনির্ভর ড্রোন তৈরি করছে। আত্মনির্ভর ভারতের আন্ডারে বেশ কয়েকটা ছোট ছোট সার্ভিলেন্স ড্রোন যেটা বাংলাদেশমুখী করা হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতিটা এরকম কেন তৈরি হলো? পরিস্থিতি তৈরি হলো কারণ বাংলাদেশে পাকিস্তানের ইনভলভমেন্ট বাড়ছে। বাংলাদেশে পর আপনারা হাদির মৃত্যুর ঘটনার পর থেকেই দেখছেন যেভাবে দীপু দাসের সঙ্গে অমানবিক আচরণ করা হলো, যেভাবে দীপু দাস মারা গেল, যেভাবে তার
মৃত দেহের সঙ্গে অনৈতিক কাজ করা হলো, একটা দেহ জ্বলে গেল, সবাই ভিডিও তুলল। এইটার পরে ভারতবর্ষেও চরম ক্ষোভ দানা বেঁধেছে। বাংলাদেশে যে দূতাবাস রয়েছে, দিল্লির দূতাবাস, সেখানে আপনারা দেখেছেন হিন্দুরা কিভাবে তাদের ক্ষোভ দেখিয়েছে। এই ক্ষোভ দেখানোর প্রয়োজন ছিল। হিন্দুদের মনে করা হচ্ছিল এরা ঘুমন্ত বাঘ, এরা কিছু করবে না, যা খুশি করে যাও, বাঘ নিজের মতন ঘুমিয়েই থাকবে। কিন্তু হিন্দুরাও যে জাগছে দেখা যাচ্ছে। সেখানে ভিএইচপির নির্দেশে, ভিএইচপির নেতৃত্বে একটা বিশাল জমায়েত সংগঠিত হয়েছিল, কিন্তু সকলেই তো ভিএইচপির সদস্য নন। যারা মনে করছেন হিন্দু হিন্দু ভাই ভাই, যারা মনে করছেন ওপারে হিন্দুর রক্ত ঝরলেও আমাদেরও দুঃখিত হওয়ার কারণ আছে, যারা মনে করছেন যে বাংলাদেশে তো যারা আছে তারা তো অত্যাচার করছেই হিন্দুদের উপরে, কিন্তু আরও বাংলাদেশি ভারতের মধ্যে ঢুকে পড়ছে, আগামী দিনে এরা আমাদের জন্য বড় বিপদ হতে যাচ্ছে, তারা ওখানে সামিল হয়েছিলেন। একই অবস্থা হয়েছিল কলকাতাতেও। কলকাতায় আমরা কী দৃশ্য দেখলাম একমাত্র আপনারা জানেন কি? একটা আপনাদেরকে হিন্ট দিই, একটা বড় প্রেক্ষাপট আপনাদেরকে বলি। সেটা হচ্ছে বাংলাদেশ দিল্লির ভিসা সেন্টার বন্ধ করেছে, ত্রিপুরার আগরতলার ভিসা সেন্টার বন্ধ করেছে, কলকাতার করেনি। দিল্লি তো রাজধানী, দিল্লিতেই তো রাখার কথা। আগরতলাতেও বাঙালিরা থাকে, পশ্চিমবঙ্গে অবশ্যই বাঙালিরা থাকে, বাংলাদেশিরাও থাকে, এখান থেকেই তারা যাতায়াত করে। কিন্তু দিল্লি এবং আগরতলার ভিসা সেন্টার বন্ধ করা হলো, কলকাতার করা হলো না। কেন জানেন? ত্রিপুরায় বিজেপি সরকার আছে, কেন্দ্রে বিজেপি সরকার। কেন্দ্রে যেমন বিজেপি সরকার, দিল্লির রাজ্য সরকারেও বিজেপি সরকার। অর্থাৎ দু জায়গায় যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে আশঙ্কিত হচ্ছে বাংলাদেশ। কিন্তু এখানে তৃণমূল সরকার, তৃণমূল সরকারের যারা পুলিশ, আমরা দেখলাম কালকে সাধুদের উপরে লাঠিচার্জ করতে পিছপা হলো না। বহু সাধু আক্রান্ত হয়েছেন, বহু গেরুয়া বসনধারী আক্রান্ত হয়েছেন, সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। দিল্লিতে পুলিশ সাধারণ মানুষের উপরে এভাবে নির্মমভাবে লাঠিচার্জ করেনি। আর কলকাতায় এখানকার পুলিশকে দেখলাম নিরাপত্তার নাম করে ভারতের জনগণকেই পেটালো ভারতের পুলিশ, বাঙালিদেরকেই পেটালো বাংলার পুলিশ। আমরা মাঝে মধ্যে মনে হয় কোথায় বাস করছি? বাংলাদেশে বাস করছি? এভাবে তো হিন্দুদেরকে ওপারে পেটায়, আর এপারেও পুলিশ পেটাচ্ছে নিরাপত্তার নাম করে। পেটানোর প্রয়োজন ছিল। কালকে দেখলাম সাংবাদিকদেরও ধাক্কাধাক্কি করা হচ্ছে, পুলিশ পরে অস্বীকার করছে। আমরা বুঝতে পারছি না যে বাংলার পুলিশ এমন